আপনার ছাত্রছাত্রীরা সারা দেশে ভালো ভালো জায়গায় ভালো 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 জায়গায় এই বিষয়টা আপনার কেমন লাগে? আমার খুব আনন্দ লাগে যে আমার মতো একটা লোকের ছাত্র আজকে দেশ বিদেশে এত উচ্চ স্থানে আছে, এটা তো আমার গর্বে বুক পয়টা যেতেছে কথা এরকম। কাজে এই ব্যাপারে আমার খুব আনন্দ লাগে, উৎসাহ লাগে যে আমি যদি আরো কিছুদিন থাকতাম, কর্মে থাকতে পারতাম, আল্লাহ যদি এই দান দিত যে আমি আরো ছাত্র পড়াইতেছি বা সুযোগ পাইতেছি বিদ্যালয়ে শিক্ষকতা করার, তাহলে আমার কাছে আরো ভালো লাগতো। কিন্তু সেই সুযোগটুকু তো আর নাই। আল্লাহ তো আমাকে যত সময় দেওয়ার সেইটুকু দিয়েছে, এর মধ্যে যতটুকু হয়েছে তো এতেই আমি সন্তুষ্ট আছি। আচ্ছা তাই তাদেরকে আমি বলতেছি, তারা আমার কাছ থেকে শিক্ষা করে যা পাইছে এটা যদি তারা কাজে লাগায় এবং দেশের উন্নতির কাজ করে, এতে আমি অত্যন্ত সন্তুষ্ট এবং খুশি থাকব। এবং তারা যেন তাদের কর্মক্ষেত্রে গিয়ে কোনো রকমের অসৎ কাজ না করে এবং সৎ পথে থাইকা যেন দেশ এবং দেশের উন্নতি সাধনের চেষ্টা করে, এই হলো আমার তাদের প্রতি উপদেশ। আপনি তো এই যে চুলটা এসি একাডেমির সাবেক প্রধান শিক্ষক। জি। আপনার শিক্ষকতাটা আসলে কত সালে শুরু এবং কত সালে শেষ, একটু ছোট করে বলেন। আমি প্রথম 1966 সালের 6 ফেব্রুয়ারি বিদ্যালয়ে শিক্ষক হিসেবে ঢুকছি। তো তখন থেকে আর মানে জুনিয়র শিক্ষক হিসেবে কাজ করছি। তারপরে আমি তখন ডিগ্রি আমার ছিল না, পরে আমি ডিগ্রি নিছি, নেওয়ার পরে বিএড দিছি। তখন অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক হিসাবে কিছুদিন নিয়োগ পাইছিলাম আর কি। তারপর প্রধান শিক্ষক চলে যাওয়ার পর আমাকে ভারপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করে কমিটি, এবং পরবর্তী সময়ে আমাকে তারা মানে অর্থাৎ বিনা কম্পিটিশনে আমাকে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়। তারপর চলে আসছি চলতে চলতে 1988 সালের ভুল কইছি 2008 সালের শেষের দিকে গিয়ে আমি রিটায়ার্ড করি আর কি। রিটায়ার্ড করার পর তারা কমিটি চাইছিল আমাকে আরো রিটায়ার্ড মানে এক্সটেনশন দেওয়ার জন্য। আইনি ছিল না তখন, আইনটা বন্ধ হয়ে গেছিল আগে এক্সটেনশন দেওয়ার। তবু কমিটি চাইছিল যে আমরা দেব, আমরা নিজেদের বেতনে চালাইবো। আমি অস্বীকার করলাম যে না, আমি আর পারবো না, আমার শারীরিক অসুবিধা, তারপর মানসিক একটু অসুবিধা আছে, আমি আর এক্সটেনশন নিতে পারবো না, আমার দয়া করে করেন, মুক্তি দেন। ওই তখন তারা 2008 সালে আমাকে রিটায়ার করার অবসর গ্রহণের সুযোগ দেয় আর কি। আচ্ছা, তারপর চলে আসছি, এই পর্যন্ত আছি। আর কোনো বাড়িতে আইসো আমি কোনো কাজ করি নাই। যে ছাত্র পড়াশোনায় এসেই আইসে মাঝে মাঝে 2-1টা ছাত্র আসলে তাদেরকে উপদেশ দিয়ে দিছি, কিন্তু আমি কোনো আর্থিক ভাবে কোনো সাহায্যের জন্য তাদেরকে কোনো পড়াশোনা করাই না, প্রাইভেট পড়াই নাই, এই আর কি। এই যে চুলটা এসি একাডেমি, আপনি তো এটার ছাত্র এবং পরবর্তীতে এখানে শিক্ষকতা করলেন, প্রধান শিক্ষক হলেন, এই বিষয়টা কেমন লাগবে? একটু আশ্চর্য লাগছে আমার কাছে যে আমি যেখানে লেখাপড়া করছি, যেখানে ছাত্র ছিলাম, এইখানে আবার শিক্ষক হইলাম, আবার প্রধান শিক্ষক হইলাম। আমার কাছে একটা ইয়ে লাগলো আর কি, মানে এটা যে মনে হয় যে আমার মনের ভিতরে একটা ইয়ে হলো যে আমি একই স্কুলের মধ্যে এই পর্যন্ত চলে আসছি, কাজ করতেছি, কিন্তু আমার কাছে কোনো রকমের ইয়ে লাগে নাই, মানে এটা খারাপ এইটা লাগে নাই, আমার কাছে আনন্দই লাগছে। শিক্ষকতার পাশাপাশি আপনি তো আমরা যতটুকু জানি আপনি লেখালেখির সাথে জড়িত, বিভিন্ন উপন্যাস সহ বিভিন্ন বই লিখেছেন। এই লেখালেখিটা আসলে কত সালে শুরু এবং কিভাবে শুরু? একটা প্রবন্ধ লিখছিলাম একদিন, লেখার পরে এরা এটা দেখে আসে, তোমার হাতের লেখা ভালো, এই সেই ভালো, তোমার তো লেখার নমুনা ভালো, তুমি লেখো না কেন?
আমি ওই সময় পাই না, পড়াশোনা বাদ দিয়ে এটা লিখতে গিয়ে অসুবিধা, ওনা লিখবা। এইখানে থেকে আমি কয়েকটা 7-8টা 8-10টা গল্প বোধ এখানে বৈরব কলেজে থেকে লিখছি। তখন কলেজের প্রিন্সিপাল ছিল আমার একটু দূরের রিলেটিভ, উনিও আমার খুব যথেষ্ট স্নেহ করছে। কাজে এখানে থেকে আমি বেশ 8-10টা গল্প লিখছি। ওইখানে একটা প্রেস ছিল, পত্রিকা চালাইতো, এইটাতে নিয়ে দিতাম, তো ওরা করতো, এরা ম্যাগাজিন আকারে এগুলা প্রকাশ করছে, আমার বিষয়ে অনেক গল্প কিছু আছে। চুলটাটা কিন্তু একটা মানে সাংঘাতিক, আপনারা হয়তো জানেন, এখানে একটা পত্রিকা বেরোতো, এই তো আমার কি স্মৃতি শক্তিতে এখন কিছু আছে, টানা পড়ছে। চুনটা প্রকাশ, হ্যাঁ, ইয়েস, বুঝলাম নামটা, চুনটা প্রকাশ। তো চুনটা প্রকাশ পত্রিকার মধ্যেও প্রকাশ পাইছে কিছু এই সম্পর্কে কিছু, যে চুনটা একটা নাট্য সংঘ ছিল, তখন হিন্দু প্রধান গ্রাম ছিল, তো এটা হিন্দু প্রধান গ্রাম থাকাতে ওই সাধারণত বছরের এক সময় যে দুর্গাপূজা হতো, ওই সময় বাইরের ছুটি যারা চাকরি বাকরি করতো এরাও গ্রামে চলে আসতো। চলে আসলে এই সময় আনুষ্ঠানিক ভাবে তারা কিছু নাটক টাটক এগুলো অভিনয় করছে। সেই হিসাবে আমি ছোট্ট সময়ে ক্লাস 5-এ যখন পড়ি তখন থেকে আমি নাটকের সাথে সংযুক্ত, এবং বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন বই অভিনয় করছি, যখন যেটা যে সময়ের প্রয়োজনে যেটা দরকার এটা করছি। তারপর আমার নাটকের দিকে একটু দৃষ্টি গেল লেখালেখি, সেই হিসাবে আমি নাটক লিখছি কয়েকটাই, এবং এগুলো এখানে অভিনয় করা হয়েছে। একটা স্বাধীনতার সময় একটা নাটক লিখছিলাম, এটার নাম দিয়েছিলাম আমি বাংলার স্বাধীনতা। তো এইটা 2বার মঞ্চস্থ হয়েছে, একবার করছি পরে মানুষ, এরপরে চিঠি আসতে লাগলো অবিরত বিভিন্ন জায়গা থেকে, এদিন অভিনয় এটা আবার দেখতে চাই, করতে চাই। তখন ওই আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে পরামর্শ করছি, আবার দ্বিতীয়বার এটা অভিনয় করলাম। একবার একটা চুনটাতে আমরা এই বড়াইল গ্রামের মধ্যে এমদাদুল হক চেয়ারম্যান যে ছিল, উনি করলেন যে বড়াইল গ্রামটা আমি স্বনির্ভর করবো, এই হিসাবে একটা অনুষ্ঠান করলো এখানে। এই সময় আমার স্কুলের প্রধান শিক্ষক ছিল তখন শিবদাস দেব, তিনি আমারে বললেন, আমার ডাইকে বললো যে রহমত আলী, তুমি একটা কাজ করো, তুমি তো লিখতে পারো, তুমি একটা নাটক লেখো, মানে জীবন্তিকার মতো একটা নাটক লিখো, খুব তাড়াতাড়ি লিখতে হবে, এই ব্যাপার। তখন জন্ম নিয়ন্ত্রণের উপরে সরকারের খুব একটা ছিল, দৃষ্টি ছিল আর কি, এইটাকে বিভিন্নভাবে সংকুচিত করার জন্য চেষ্টা করছে। সেই হিসাবে একজন বললো, তখন আমি একটা নাটক নাম দিলাম মুক্তির মন্ত্র নামে একটা নাটক লিখলাম। নাটক মানে নাটিকা, এটা নাটিকা লিখলাম। এখানে নোয়াগাঁওয়ের একজন শিক্ষক ছিলেন, আমারও শিক্ষক, ওই আত্মীয়, ওনার নামটা হইল, মনে করতে পারতেছি না, আব্দুল সামাদ, হয়তো আপনারা জানেন অনেকে, আব্দুল সামাদ, উনি অনুষ্ঠানে ছিলেন, এবং এই নাটিকের মধ্যে আমিও অভিনয় করছি। নাটিকের শেষ দৃশ্যটার মাঝে শেষ যমনিকা পড়ে গেছে, তখন সামাদ সাহেব দৌড়টা মঞ্চে গেলেন, গিয়ে আমারে আজতা ধরলেন, ওনার কানটা, ওনার ছেলে মারা গেছিল স্বাধীনতা দিবসে, স্বাধীনতার পরে সন্ত্রাসীদের হাতে মারা গেছিল ওনার ছেলে, এই হিসাবে তুমি এমন লিখতে পারো, আমি জানি না কেন, আমি কেন জানি না, তোমার এই লেখা আছে, এই কানতে কানতে এখন আমার দৃশ্যটা পরে চোখে, ওনার কান্নার দৃশ্যটা। যাই হোক, উনি এগুলা করে তারপরে আরো 2জন আসলো মঞ্চে, আইসা সেরা ওনাকেও নিয়ে গেল, আমার টাইনা নিয়ে গেল।
আর আপনাকে ধন্যবাদ। আপনি নিঃসন্দেহে একজন আলোকিত মানুষ গড়ার কারিগর এবং একজন ভালো লেখক। তো আজকে পূবের আলোর যে সামাজিক কার্যক্রম, ভালো কাজের পুরস্কার, আমরা এই সমাজের জন্য যারা ভালো কাজ করছে এবং দেশের জন্য যারা ভালো কাজ করে যাচ্ছে তাদেরকে পুরস্কৃত করার একটা উদ্যোগ নিয়েছি পূবের আলোর পক্ষ থেকে। আজকে আপনার জন্য আমরা একটা ভালো কাজের পুরস্কার হিসেবে ছোট্ট একটা উপহার নিয়ে আসছি, আশা করছি আপনি এটা গ্রহণ করবেন। উপহার তুলে দিচ্ছে পূবের আলোর সদস্য সিফাত ইসলাম। তো স্যার, আপনার জন্য আমাদের পূবের আলো পরিবারের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। আমরা আশা করবো যে উপহারটা আপনার পছন্দ হবে। আমি একটু খুলে দেখাই স্যার, একটু খুলে দেখো উপহারটা। স্যার, উপহারটা কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, অবশ্যই পছন্দ হয়েছে। এই পূবের আলো থেকে যে ভালো কাজে যে পুরস্কার কার্যক্রম চলছে এই বিষয়ে যদি ছোট করে আপনি বলেন, আপনার কেমন লাগতেছে? এটা তো খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। পূবের আলো পরিবারের পক্ষ থেকে আপনার জন্য একটা ভালো কাজের পুরস্কার দেওয়া হলো, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? এটা আমার কাছে খুব ভালো লাগে, খুব ভালো লাগছে। এরকম উৎসাহ দিলে ভবিষ্যতে আরো অনেক অনেক মানুষ, এরকম আলোকিত মানুষ আপনারা পাবেন। অনেকে আছে কাজে এরা সাধারণত আপনাদের এই কাজকে অত্যন্ত করবে, আনন্দভাবে গ্রহণ করবে। এই যেমন আমি, এটা তো আমার কাছে একটা আশ্চর্য লাগতেছে, আজকাল যে পুরস্কার আমার দিয়েছেন, এই সময় আমার কেউ পুরস্কার দিবে? জীবন সায়ান নেয় সেটা আর তো কোন দিন চলে যায় ঠিক নাই, এমন অবস্থায় আছে। এখন আমি পুরস্কার পাবো কারো কাছ থেকে, এটা কোনোদিন কল্পনা করি নাই। কাজেই এই পুরস্কারটা আমার কাছে অত্যন্ত অত্যন্ত ভালো লাগছে। আপনারা, আমি দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি এটা আপনারা এই কাজে সাকসেসফুল হন এবং বিভিন্ন জায়গায় এইভাবে এই অনুষ্ঠান কইরা পুরস্কৃত কইরা মানুষরে সাধারণত যাতে আপনারা করতে পারেন এবং আপনাদের নাম যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই জন্য আমি আল্লাহর কাছে মনপ্রাণে দোয়া করি। আপনাকে ধন্যবাদ। আপনারা দেখছিলেন যে একজন আলোকিত গুণী মানুষ জনাব রহমত আলী মাস্টার সাহেব, ওনাকে আমরা আজকে পূবের আলো যে ভালো কাজের পুরস্কার যে কার্যক্রম, সেই কার্যক্রমের অংশ হিসেবে পুরস্কার হাতে তুলে দিতে পেরেছি। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, স্বাধীনতা যুদ্ধের পূর্বে যখন বাংলাদেশের অনেক জায়গায় পত্রিকার ছোঁয়া লাগেনি, তখন এই চুনটা থেকে একটি পত্রিকা প্রকাশিত হতো, চুনটা প্রকাশ নামে, যেটি ভারতের কলকাতা থেকে ছাপা হতো। সেই পত্রিকায় কিন্তু এই যে শিক্ষকতার পাশাপাশি যে লেখালেখি করতো রহমত আলী স্যার, উনি সেই পত্রিকায় লেখালেখি করেছে। ওই গুণী মানুষটিকে আমরা যে আজকে ওনার জীবনের শেষ সময় এসে আমরা ওনাকে যে একটা সম্মান স্বরূপ একটা পুরস্কার দিতে পেরেছি, তার জন্য আমরা অতি আনন্দিত। আমরা দোয়া করি আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুক এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।